একসময় যার পদত্যাগের জন্য বিএনপি নেতাকর্মীরা উঠে পড়ে লেগেছিল, সেই ব্যক্তিকেই দলের হেভিওয়েট নেতাকে টপকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিল বিএনপি। বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের কথা, যার বিদেশি নাগরিকত্ব ইস্যুতে প্রশ্ন তুলেছিল বিএনপি। খলিলুর রহমানকে এত বড় পদে বসানো নিয়ে বিএনপির অনেক নেতাকর্মীরা যেমন অবাক হয়েছেন, তেমনি অবাক হয়েছে দলের বাইরে থাকা বিএনপি সমর্থকরাও। কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে হেভিওয়েট নেতাকে টপকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ডাক পেলেন ড খলিলুর রহমান? তবে কি ট্রাম্পের চালেই প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান? এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে একটু পেছনে ঘুরে আসতে হবে। মূলত বিএনপির সাথে ড খলিলুর রহমানের সম্পর্ক নতুন কিছু নয়। বিএনপির দুঃসময়ে তিনিই পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল হাসান ড খলিলুর রহমানকে নিয়ে একটি লেখা লিখেন, যার সারমর্ম ছিল এমন: খলিলুর রহমান বাংলাদেশের রাজনীতির দুটি গুরুত্বপূর্ণ সময়ে দৃশ্যমান ভূমিকা পালন করেছেন, দুইবারই যার ফলাফল গেছে বিএনপির অনুকূলে। ২০০১ সালে ড খলিলুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, তখন অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি বড় জয় পায়। সে সময় থেকেই দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার আস্থার সম্পর্ক গড়ে ওঠে। ২ দশক পর সংকটময় রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও আলোচনায় আসেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন চরমে পৌঁছালে লন্ডনে তারেক রহমান ও ড মোহাম্মদ ইউনূসের বৈঠকের মধ্যস্থতা করেন তিনি। সেই বৈঠকেই প্রথমবার নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে সমঝোতা করা হয়। এই বিষয়ে তারেক রহমানের সাথে আলাদা আলোচনাও করেন তিনি। ইউনূস প্রশাসনে তিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সক্রিয় কূটনীতির জন্য পরিচিত হয়ে ওঠেন। রোহিঙ্গা সংকটে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেও তার কর্মকাণ্ড মানবিক ইস্যুর গণ্ডি ছাড়িয়ে কৌশলগত ও ভূ-রাজনৈতিক পর্যায়ে বিস্তৃত হয়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যেখানে কিছুটা স্থিরধীর ও সতর্ক ছিলেন, সেখানে খলিলুর রহমান মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছিলেন। ওয়াশিংটন সফরে হোয়াইট হাউসে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ এবং স্টারলিংক অনুমোদনের প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্যোগ তার আন্তর্জাতিক যোগাযোগের আরেক দৃষ্টান্ত। একই সাথে বাণিজ্য আলোচনায় মার্কিন তুলা আমদানির বিপরীতে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক সুবিধা নিশ্চিত করায় দেশের রপ্তানিকারকদের মধ্যে ইতিবাচক সাড়া পড়ে, যদিও আঞ্চলিক প্রতিক্রিয়াও তৈরি হয়। তবে সামরিক ও প্রশাসনিক মহলে তার পদ্ধতি ও প্রভাব নিয়ে সংশয়ও রয়েছে। আনুষ্ঠানিক কাঠামোর বাইরে গিয়ে যোগাযোগ স্থাপন ও দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের প্রবণতা তাকে যেমন কার্যকর করেছে, তেমনি বিতর্কিতও করেছে। বলা যায় এই রাজনীতিবিদ তার কর্মকাণ্ডের জন্য একই সাথে নিন্দিত ও নন্দিত। সব মিলিয়ে খলিলুর রহমান এখন এমন এক চরিত্র যিনি ক্ষমতার আড়ালে থেকে ২ যুগের ব্যবধানে ২ রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রে নিজেকে স্থাপন করেছেন। এছাড়াও ড খলিলুর রহমান জাতিসংঘ ও জেনেভায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন। জাতিসংঘের সাবেক কর্মকর্তা জাতিসংঘ মহাসচিবকে ঢাকায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাইডেন থেকে ট্রাম্প ২ প্রশাসনের সাথেই ড খলিলুর রহমানের ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তাই বিএনপি তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বিশ্ব দরবারে নিজেদের গ্রহণযোগ্যতা পাক্তপোক্ত করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রিপাবলিকানরা যখন ক্ষমতায়, তখন বিএনপির দরকার ছিল এমন একজন মানুষ যিনি আমেরিকার পলিসি বোঝেন। খলিলুর রহমান সেই ব্যক্তি যিনি গত কয়েক বছর ধরে প্রমাণ করেছেন যে বিএনপি ক্ষমতায় এলে আমেরিকার বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ ক্ষুণ্ণ হবে না। এছাড়াও দীর্ঘদিন ক্ষমতায় ভাসা বিএনপির ওপর অনেক আন্তর্জাতিক চাপ ছিল। একজন অরাজনৈতিক বিশেষজ্ঞকে পররাষ্ট্রমন্ত্রী করে বিএনপি বিশ্বকে বার্তা দিতে চেয়েছে যে তারা একটি পেশাদার এবং দক্ষ সরকার চালাতে চায়। বিশ্লেষকদের মতে তাকে পাশে রেখে তারেক রহমান শুধু বৈদেশিক নীতির ধারাবাহিকতা নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে স্বতন্ত্র অবস্থানেরও ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু তবুও কেন এই বিষয় নিয়ে এত বিতর্ক? কেন খোদ বিএনপির নেতাদের মাঝেই খলিলুর রহমানের মন্ত্রিত্ব নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিরোধী দলের সদস্যরাও। আর সে আলোচনায় আরও ঘি ঢেলেছে ট্রাম্পের চিঠি। 18 ফেব্রুয়ারি 2026 হোয়াইট হাউস থেকে একটি চিঠি আসে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।
চিঠিটি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ভেরিফাইড এক্স হ্যান্ডেল। এই চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। কিন্তু কেন এই শুভেচ্ছা বার্তা এত গুরুত্বপূর্ণ? ট্রাম্পের সেই শুভেচ্ছা বার্তা কি স্রেফ সৌজন্যমূলক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভূ-রাজনৈতিক সমীকরণ? লক্ষ্য করলে দেখবেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কমতি ছিল না। ট্রাম্পের এই ব্যক্তিগত চিঠিতে তার এক নতুন মাত্রা ফুটে উঠেছে। ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আগের থেকে আরও শক্তিশালী করতে আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। বার্তায় নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে এমন প্রত্যাশার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি নিয়মিত রক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের থেকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করে ট্রাম্প। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান ট্রাম্প। ট্রাম্প যখন কোনো রাষ্ট্রকে পূর্ণ সমর্থন দেন, তখন সে রাষ্ট্রের কপাল পড়ে বলা চলে। কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজ দেশের স্বার্থ ছাড়া কোনো সমঝোতা বা কোনো দেশের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন এমনটা হয়নি। বরং যে দেশের প্রতি তার আগ্রহ থাকে, সে দেশের জন্য এটা আশীর্বাদ না হয়ে বরং আতঙ্কই হয়। এখন আসা যাক সবচেয়ে বিতর্কিত প্রশ্নে। বাংলাদেশ কি তাহলে আমেরিকার নিয়ন্ত্রণে চলে গেল? বিএনপি সরকার কি আগামী 5 বছর আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে চলবে? আপাত দৃষ্টিতে উত্তরটা না মনে হলেও একটু ভাবলেই কিছু গড়মিল স্পষ্ট হয়। কেননা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি রিসিপ্রোকাল ট্যারিফ চুক্তি করে। সমালোচকরা একে অধীনতার চুক্তি বলছেন। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির শর্তে তৈরি পোশাক খাতে কিছু সুবিধা পাওয়া যাবে ঠিকই, কিন্তু এর বিনিময়ে বাংলাদেশের বাজার মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করে দিতে হয়েছে। অনু মোহাম্মদ সহ অনেক বিশ্লেষক বলছেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে আমেরিকার কাছে জিম্মি করা হয়েছে। ট্রাম্প তার চিঠিতে সরাসরি বাণিজ্য চুক্তি বাস্তবায়নের কথা উল্লেখ করেছেন। ট্রাম্পের চিঠিতে স্পষ্ট উল্লেখ ছিল, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা হবে। এর অর্থ হল বাংলাদেশের বাজারে মার্কিন অস্ত্র, গ্যাস এবং কৃষিপণ্যের একচেটিয়া আধিপত্যের পথ পরিষ্কার করা। অর্থাৎ আমেরিকার ব্যবসায়িক স্বার্থ রক্ষা করাই এখন নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইন্ডেক্স থেকে বাংলাদেশকে বের করে আনার জন্য ট্রাম্পের একজন বিশ্বস্ত পার্টনার দরকার ছিল। তারেক রহমান সেই প্রতিশ্রুতি দিয়েছেন কিনা তা নিয়ে এখন বড় বিতর্ক চলছে। সমালোচকরা বলছেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য আমেরিকার কাছে সার্বভৌমত্ব বিকালিয়ে দিয়েছে। এই অভিযোগের ভিত্তি কি? দীর্ঘদিনের গুঞ্জন, আমেরিকা বঙ্গোপসাগরে তাদের সামরিক উপস্থিতি চায়। গত কয়েক মাসে মার্কিন কর্মকর্তাদের ঘন ঘন ঢাকা সফর এবং নতুন সরকারের নমনীয় মনোভাব কি সেই ইঙ্গিতই দিচ্ছে? আমেরিকা চায় ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের কৌশল বাস্তবায়নে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করুক। খলিলুর রহমানের নিয়োগের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর ছিল ওয়াশিংটন। এটি কি নিছক কাকতালীক? আইএমএফ এবং বিশ্বব্যাংকের ঋণের কিস্তি যখন গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে, তখন নতুন সরকারের কাছে আমেরিকা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু এই ত্রাণের বিনিময়ে কি বাংলাদেশের জ্বালানি খাত আমেরিকান কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে? এসব প্রশ্নের উত্তরের সাথে ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কোথায় যেন একটা যোগসূত্র রয়েছে। এখন কথা হলো, আমেরিকা যখন কোনো দেশকে সাহায্য করে, তখন তার একটি চড়া মূল্য দিতে হয়। বিএনপি কি সেই মূল্য পরিশোধের জন্য তৈরি, নাকি খলিলুর রহমানের কুশলী কূটনীতিক চালে বাংলাদেশ তার মর্যাদা রক্ষা করেই এগিয়ে যাবে? আর আমেরিকা যখন বাংলাদেশকে বুকে টেনে নিচ্ছে, তখন ভারত ও চীনের প্রতিক্রিয়া কি? নরেন্দ্র মোদীও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং দিল্লি সফরের আমন্ত্রণ দিয়েছেন।
কিন্তু দিল্লির জন্য দুশ্চিন্তার বিষয় হল, যদি বাংলাদেশ পুরোপুরি ওয়াশিংটন বলয়ে চলে যায়, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একা আধিপত্য ক্ষুণ্ণ হতে পারে। কারণ ভারত সবসময় চেয়েছিল বাংলাদেশে এমন একটি সরকার থাকুক যা ভারতের স্বার্থ আগে দেখবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ঢাকা সরাসরি ওয়াশিংটনের সাথে ডিল করছে, যেখানে দিল্লি কেবল একজন দর্শক। অন্যদিকে চীন সবসময়ই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পশ্চিমী হস্তক্ষেপের বিরোধী ছিল। এখন তারেক রহমান কিংবা খলিলুর রহমান কি পারবেন ট্রাম্পকে খুশি রেখে মোদির সাথে সুসম্পর্ক বজায় রাখতে? বিএনপি কি পারবে চীন, ভারত, আমেরিকা এই তিন শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে? দলটির জন্য সামনে এখন এটাই সবচেয়ে বড় পরীক্ষা। যদি তারা এ কাজে সফল না হন, তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় বিভিন্ন শক্তিধর দেশের স্বার্থের সংঘাতের ময়দানে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। 2026-এর এই রাজনৈতিক সমীকরণ অত্যন্ত জটিল। খলিলুর রহমানকে দিয়ে বিএনপি রাজনীতির দাবার